আসসালামু আলাইকুম। প্রবাসীদের জন্য মানি ম্যানেজমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সবসময় বলি যে প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের অক্সিজেন। তারা বিদেশ থেকে অক্সিজেন পাঠায় এবং তাদের হাতে কিছু টাকাও থাকে, কিন্তু টাকাটাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে, মানি ম্যানেজমেন্ট করতে না পারার কারণে পরবর্তী সময়ে 5 বছর, 10 বছর, 20 বছর পরে তারা একটা দুর্বিষহ জীবনে পড়ে যায় এবং চলতে পারে না, মানে অর্থ কষ্টে। অথচ তার কাছে কিন্তু অর্থ ছিল, শুধুমাত্র অর্থ, যে অর্থটা কামাই করেছে সেইটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলেই আমার কাছে মনে হয় যে তারা সারা জীবন স্বচ্ছন্দে থাকতে পারবে। এর মধ্যে যদি সন্তানগুলো মানুষ হয়, তাদেরকে মানুষ করতে পারে, এটা একটা বিশাল ইনভেস্টমেন্ট। তারা পরবর্তীতে পরিবারকে টেনে নিয়ে যাবে। সো সেই কথাগুলোই আজকে আমরা বলবো যে আপনি কিভাবে বিদেশে যাওয়ার পর, প্রবাসে যাওয়ার একদম প্রথম মাস থেকে, যেদিন প্রথম বেতন পাবেন প্রবাসে গিয়ে, সেই মাস থেকে পরবর্তী 10-15 বছর আপনি কি কি করবেন তার একটা তালিকা আজকে আপনাকে আমরা দেওয়ার চেষ্টা করব। এবং এইগুলা একেবারে আমার জীবন থেকে নেয়া। আমি জীবনে যা যা করেছি আমারও এখনো মনে আছে। আমি যখন জীবনে প্রথম চাকরি পাই, আজ থেকে প্রায় 30 বছর আগে, এবং সেই চাকরির বেতনের টাকা থেকে, প্রথম মাসের বেতনের টাকা থেকে আমি 500 টাকা দিয়ে একটা ডিপিএস করেছিলাম, যেটা আজও আমি, হয়তো টাকার অ্যামাউন্ট বেড়েছে প্রত্যেক মাসে, বাট যেটা আজও আমি মেনটেন করে যাচ্ছি সব সময়। যার কারণে ডিপিএস গুলো যখনই ম্যাচিওর্ড হয় একটা অ্যামাউন্ট হাতের মধ্যে চলে আসে। তো আমরা শুরুতেই যেটা আপনাকে বলার চেষ্টা করব সেটা হচ্ছে, এবং এই কথাগুলো যারা শুনছেন, শুধু প্রবাস নয়, বাংলাদেশে যারা আছেন তারাও কিন্তু মানি ম্যানেজমেন্টের এই টেকনিকটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং আপনি ডেফিনেটলি অসাধারণ একটা অর্থনৈতিক কি বলে সাশ্রয় বা অর্থনৈতিক সুবিধা এবং একটা সুন্দর জীবন পাবেন। কিভাবে, আসুন আলাপ করি। আমি বলেছি যে আপনি 60টা ডিপিএস করার টার্গেট করবেন। 60টা। আপনি যদি 2টা পারেন 2টা করেন, 3টা পারেন 3টা করেন, 1000 টাকা করে বা 500 টাকা করে। 3টা পারেন 3টা করেন, বাট 60টা যদি করতে পারেন 500 টাকা করে বা 1000 টাকা করে আপনার বেতনের টাকা থেকে, কোনো ব্যাপার না। 60টা ডিপিএস এ 500 টাকা করে হলে 3500 টাকা, আর 1000 টাকা করে হলে 7000 টাকা। সো আপনি দেখবেন যে এই টাকাটা কিন্তু আপনি চাইলেই আপনার বেতন থেকে সেভ করা যাবে। আপনি 1000 দিয়ে শুরু করেন প্রথমে, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে বাড়াবেন। 60টা ডিপিএস কে আপনি কিভাবে, কোন কোন নামে আপনার খাতায় লিখবেন, কোন কোন নামে ডিপিএস গুলো করবেন। যেমন প্রথমে একটা ডিপিএস করবেন 14 বছর মেয়াদি, 500 টাকা 1000 টাকা যেটাই পারেন করবেন, এবং সেটা আপনি ডান পাশে লিখে রাখবেন বাড়ি করার জন্য। একদম ডায়েরিতে লিখে রাখেন বাড়ি করার জন্য। তারপর এটা করবেন 10 বছর মেয়াদি, সেটা ডান পাশে লিখে রাখবেন, এটা হচ্ছে জমি কেনার জন্য। তারপরে এটা করবেন 12 বছর মেয়াদি, এটা ডান পাশে লিখে রাখেন গাড়ি কেনার জন্য বা অন্য কোনো সম্পদ, বা একটা দোকান কেনার জন্য, বা হোয়াটএভার অন্য কোনো সম্পদ কেনার জন্য, বা বাড়িটা দোতলা 3তলা করার জন্য। সো সম্পদ হবে। তারপরে 5 বছর মেয়াদি একটা করবেন বিয়ের জন্য, নিজের বিয়ের জন্য, বা আপনি যদি অলরেডি বিয়ে করে ফেলে থাকেন সন্তানের জন্য, সন্তানের বিয়ের জন্য সব হতে পারে। তারপরে 7 বছর মেয়াদি একটা করবেন আপনার বাচ্চার লেখাপড়ার জন্য, বা যদি বাচ্চারা বড় হয়ে যায় তাদের বিয়ের জন্য। 2টা বাচ্চা হলে 2টা ডিপিএস, 3টা বাচ্চা হলে 3টা ডিপিএস, এভাবে করবেন। 9 বছর মেয়াদি একটা করবেন বাবা মাকে হজে পাঠানোর জন্য, বা অন্য কোনো কাজে, কারো যদি বাবা মা বেঁচে না থাকে অন্য কোনো মহৎ কাজে ব্যবহার করার জন্য একটা ডিপিএস করবেন। আরেকটা 5 বছর মেয়াদি ডিপিএস করবেন, এবং এগুলো যখনই ম্যাচিউরড হবে আবার একটা করবেন। 5 বছর শেষ আবার আরেকটা করবেন। 14 বছর শেষ আবার সেইখান থেকে আবার আরেকটা করবেন, এভাবে। সো 5 বছর মেয়াদি একটা করবেন হচ্ছে বিপদ আপদে একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করার জন্য। ট্রিটমেন্টের জন্য লাগতে পারে, কোনো একটা বিপদে পড়তে পারেন, হঠাৎ করে কোনো টাকা দরকার হতে পারে। সো এরকম কোনো কাজের জন্য এটা করুন। তাহলে 60টা ডিপিএস।
এবং এই টাকা, এই ডিপিএসটা আপনি কখনোই ভাঙবেন না মহা বিপদে না পড়ে গেলে, ভাববেন এটা খরচ হয়ে গেছে। সো এইভাবে জিনিসটা চিন্তা করতে হবে। এরপরে যেটা করবেন 2 নম্বরে, সেটা হচ্ছে যতবার আপনার বেতন বাড়বে বছর শেষে বা 2 বছর পর, হোয়াট এভার, যার যখন বেতন বাড়ে ততবার একটা করে নতুন ডিপিএস করবেন। তাহলে আপনার যদি 1 বছর পরে বেতন বাড়ে, সে কথার কথা 2,000 টাকা বা 3,000 টাকা ডিপিএস বাড়লো, 2,000 টাকা বাড়লে আরেকটা 1,000 টাকা ডিপিএস করেন, 1,000 টাকা খরচ করেন। 3,000 টাকা বাড়লে 1,500 টাকা ডিপিএস করেন, 1,500 টাকা খরচ করেন। সো যতবার বেতন বাড়বে ততবার অর্ধেক সঞ্চয় করে ফেলবেন, কারণ আপনি তো আগের টাকা দিয়েই চলছিলেন। এটা হচ্ছে আরেকটা উপায়। তারপরে 3 নম্বর হচ্ছে আপনি পরিবারকে হয়তো প্রত্যেক মাসে 20,000, 22,000 বা 25,000 টাকা পাঠান। আজকে থেকে বলে দেন যে 1,000 টাকা কম পাঠাবো, চলো কষ্ট করে চলো, এই 1,000 টাকা দিয়ে একটা ডিপিএস করেন। এখন ঘটনাটা যেটা হবে, এই যে এইভাবে আপনি যদি প্রতি বছর বেতন বৃদ্ধির কারণে এবং 5 বছর, 7 বছর, 9 বছর পর এগুলো যখন ম্যাচিউরড হওয়া শুরু হবে, আপনারা দেখবেন যে ডিপিএস এর সংখ্যা, ওই যে 60টা বলেছিলাম, যদি কেউ 60টা করতে পারেন তাহলে এই সেভিংস থেকে একটা, বেতন বাড়লে একটা, প্রত্যেক বছর একটা করে, 5 বছর পরে দেখবেন যে আপনার 10-15টা ডিপিএস হয়ে গেছে। এবং এগুলা একসময় যখন ম্যাচিউরড হওয়া শুরু করবে, প্রত্যেক বছর দেখবেন 2-3টা করে ম্যাচিউরড হচ্ছে এবং আপনার হাতে অনেকগুলো টাকা আসছে ইনভেস্ট করার জন্য। ওই যে লিস্ট করেছে, বাড়ি করব, দোকান করব, গাড়ি, জমি কিনবো, তারপরে বাড়িটা আর একটু উঁচা করব, মানে 3 তলা 4 তলা করবো যাতে ভাড়া দিতে পারি। সো এরকম ভাবে জিনিসটাকে আপনি প্ল্যান করতে পারবেন। সো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন দেশে, ভালো ব্যাংকে। এই যে যেরকম আমাদের ব্র্যাক ব্যাংক আছে, তারপরে ডাচ বাংলা ব্যাংক আছে, ইস্টার্ন ব্যাংক আছে, ব্যাংক এশিয়া আছে, সাউথ ইস্ট ব্যাংক আছে, মানে যেগুলো মোটামুটি ভালো ব্যাংক, সেকেন্ড জেনারেশন ব্যাংক। একদম নতুনগুলা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে, বাট সেকেন্ড জেনারেশন ব্যাংকগুলো স্টেবল, কোনো সমস্যা নাই। সেগুলোতে আপনি অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করে আপনি এমনভাবে ইনস্ট্রাকশনটা দিয়ে রাখবেন যাতে ডিপিএস গুলোতে সরাসরি অ্যাকাউন্ট থেকে টাকা, আপনি অ্যাকাউন্টে একবারেই টাকা পাঠাবেন, আপনাকে 7টা অ্যাকাউন্টে 7টা ইয়ে পাঠানো তো কঠিন, কষ্টকর। আপনি ইনস্ট্রাকশন এমনভাবে দিয়ে রাখবেন যে আপনার অ্যাকাউন্ট থেকেই ডেবিট হয়ে যাবে, প্রত্যেক মাসে ওরা অটো কেটে নেবে। সো আপনি শুধু এক জায়গায় টাকা পাঠালেই হবে, অত টেনশন নিতে হবে না। কিন্তু যেটা করতে হবে, আপনাকে এই ডিপিএস গুলো মানে করে ফেলতে হবে, মানে করে প্রত্যেক মাসে সেটা যাতে জমা হয় প্রপারলি সেটা রাখতে হবে। আবার আরেকটা জিনিস, আপনি তো সেভিংস করে টাকা পাঠাচ্ছেন কিছু টাকা সংসার খরচের জন্য, বাকি যেটা বাঁচে সেটা আপনার অ্যাকাউন্টে রাখবেন। এই অ্যাকাউন্টে যখনই 50,000 টাকা অতিক্রম করবে তখনই একটা এফডিআর করবেন বা একটা সঞ্চয়পত্র কিনবেন। তাহলে এটাও একটা মানে আপনি, এবং এটা আপনি 3 মাস 6 মাসের মেয়াদি বা 1 বছর মেয়াদি করতে পারেন, 3 মাস মেয়াদি করতে পারেন, হঠাৎ করে টাকা দরকার হলে ভেঙে ফেললেন, 6 মাস মেয়াদি করতে পারেন, 1 বছর মেয়াদি করতে পারেন, যেটা খুশি। সো এইটা থেকেও আবার আপনার আরেকটা ইনকাম আসা শুরু হবে। সো এই কাজটা আপনি করবেন। তারপরে যেটা হচ্ছে যে আমি যেটা আপনাদেরকে বলি যে সবসময় একটা চাকরি বা একটা ব্যবসা করার জন্য আপনার জন্ম হয় নাই। আপনি চাকরি করছেন, ভালো কথা। আমাদের ফাউন্ডেশন থেকে আপনাদেরকে বিনামূল্যে 90 দিন ধরে আমরা আপনাদেরকে শেখাচ্ছি কিভাবে উদ্যোক্তা হতে হয়, কিভাবে আপনার বিভিন্ন দক্ষতা বৃদ্ধি করতে হয়, আপনার কথা বলার জড়তা কাটানো, প্রেজেন্টেশন, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ, তারপরে হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, অ্যাকাউন্টিং, তারপরে পজিটিভিটি, সো অনেক কিছু, সেলস মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, এগুলা শিখলে হবে কি আপনার কনফিডেন্স বিল্ড আপ করবে। তখন আপনি চাকরিতে যেমন ভালো করবেন, তেমনি আপনি পার্ট টাইম একটা কিছু করার পরিকল্পনা করবেন। কারণ আমাদের প্রবাসীদের একটা যে ঝামেলা হয় যে তারা দেশে আসতে চায় না 2টা কারণে। একটা হলো পরিবার থেকে প্রেশার, তুমি আসলে আমরা খাবো কি, কারণ আপনার উপরে তাদের কোনো ধারণা যে আপনি আসলেই তো ইনকামটা বন্ধ হয়ে যাবে। আরেকটা হচ্ছে আপনি নিজেই একটা সিদ্ধান্তহীনতায় থাকেন যে আমি দেশে আসলে করব কি। তো আলহামদুলিল্লাহ গত 8 বছর ধরে আমরা প্রবাসীদেরকে এইটা অন্তত দিতে পেরেছি, এই প্রশিক্ষণটা বা এই আস্থাটা, এই বিশ্বাসটা আমরা তাদের মধ্যে তৈরি করতে পেরেছি, এই শিক্ষাটা যে
আপনি এখন দেশে আসলে কি করবেন সেটা আপনি জানেন, কিভাবে ব্যবসা করবেন, ছোট করে কিভাবে শুরু করবেন সেগুলো আপনি জানেন। সো সেই জন্য আপনি ব্যবসা শুরু করবেন। এবং অনেকেই আমাদের ওখানে বসে অনলাইনে পার্ট টাইম ব্যবসা করছে, এবং আপনি যাতে দেশে আসলে একদিনও বসে থাকতে না হয় সেটা দেশে আসলে ফুল টাইম করবেন। কারণ আলটিমেটলি আপনাকে তো আপনার পরিবারের কাছে ফিরতে হবে, মিডল ইস্ট থেকে বিশেষ করে সেখানে তো আর আপনি স্থায়ীভাবে থাকতে পারবেন না। সো আপনি যত তাড়াতাড়ি পরিবারের কাছে আসতে পারেন তত তাড়াতাড়ি আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারবেন, দেখাশোনা করতে পারবেন, অনুশাসন করতে পারবেন, আদর দিতে পারবেন, সো সবকিছু দিতে পারবেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে যেই ডিপিএস গুলো আপনি করেছেন সেগুলো যখন যেটা ম্যাচিউর হবে এবং যেটার জন্য পাশে যে নাম লিখেছেন সেই অনুযায়ী আপনি জমি কিনবেন, বাড়ি করবেন, গাড়ি করলেন বা দোকান করলেন। আমি সবসময় বলি যে কিছু প্যাসিভ ইনকাম থাকা দরকার। সেটা দোকান থেকে আসতে পারে, আপনি যদি বাড়িটা 3 তলা 4 তলা করেন বাড়ি ভাড়া থেকে আসতে পারে, বা মার্কেটে কোনো একটা স্পেস কিনলেন। ইভেন আজকাল ওই যে কম টাকায় বাজারে, কাঁচা বাজারে ওই যে পাওয়া যায়, কি বলে, ডালা পাওয়া যায়, মানে যেগুলোতে মাছ সবজি বিক্রি করে সেগুলো বিক্রি হয়। মানে যে আমার কথা হলো মাসে আমার একটা রেন্ট আসে, এরকম একটা ইনভেস্টমেন্টে যাতে আপনি করতে পারেন, যাতে বেতনও পাচ্ছেন, ওইখান থেকে ভাড়াও পাচ্ছেন, একটা প্যাসিভ ইনকাম যাতে শুরু হয়। এবং ব্যবসা করলে ব্যবসা মানে 3-4 রকমের রোজগারের একটা পরিকল্পনা। আমি শুধুমাত্র বেতন থেকে আয় করব এই চিন্তাটা আমাদের এখন থেকে বেরিয়ে আসতে হবে। আপনার যে আয়টা করছেন সেটাকে কাজে লাগিয়ে আপনি চাইলে আরো 3-4 রকমের 3-4টা খাত আয়ের তৈরি করতে পারেন, নিশ্চিত খাত। কারণ আপনি তো অ্যাসেট কিনলে সেটা তো আর বিফলে যাবে না। আপনি একটা দোকান কিনলে বা একটা স্পেস কিনলে বা একটা জায়গা কিনলে সেই জায়গাটাও যদি আপনি ভাড়া দেন, হয়তো আপনার এই মুহূর্তে ওই জায়গাটাতে কোনো কনস্ট্রাকশন করার সুযোগ নাই, আপনি জায়গাটা ভাড়া দিতে পারেন। কেউ খামার করলো বা বর্গা নিল বা যে কোনো ভাবে ওইখান থেকে আয় আসতে পারে। সো এগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং এই আয়গুলো আপনাকে ভালো রাখবে। আপনি ধরেন কোনো কারণে মানুষের হয় না যে ব্যবসা, চাকরি চলে যায়, ব্যবসা থেকে প্রবলেম হয় বা একটা বিপদ হয়ে যেতে পারে, তো তখন এই অ্যাসেটগুলো, ওই যেটা বললাম দোকান কিনা, স্পেস কিনা বা ভাড়া দেওয়ার জন্য ফ্ল্যাট বানানো, সেইগুলো আপনাকে তখন আয় দিবে এবং এই আয়টা দিয়ে অন্তত আপনি চলতে পারবেন। যদি সবকিছু বন্ধ হয়ে যায় তার মানে এটা প্ল্যান বি, একটা ব্যাকআপ প্ল্যান থাকা দরকার, খুবই গুরুত্বপূর্ণ। সো এই কাজগুলো যদি করেন আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে এবং লং টার্ম, আমি যেটা সবসময় বলি, আমি অনেক প্রবাসীকে দেখেছি একসময় 20-30 লাখ টাকা পর্যন্ত ইনকাম করেছেন, এসেই একটা বাড়ি বানান, তারপরে আর তার টাকা নেই, মূলধন নাই, আর রোজগার মানে বাড়িটা বানাচ্ছেন, নিজেই থাকছেন, ভাড়াও দিতে পারছেন না, তাইলে আপনার বাজার খরচ চলবে কিভাবে? সো বাড়িটা আগে বানায়েন না, 10-15 বছর পরে বাড়িটার প্ল্যান করেন। মানুষকে দেখানোর কিছু নাই। সো মানি ম্যানেজমেন্টটা যদি আপনি না শেখেন তাইলে পরে আপনি আপনার যেই রোজগারটা করেছেন, আপনি যদি 20 লাখ টাকাও জমান, 10 লাখ টাকাও জমান, এই 10 লাখ টাকাকে 20 লাখ টাকা করা সম্ভব, 20 লাখকে 40 লাখ করা সম্ভব যদি আপনি টেকনিকটা জানেন, যেগুলো আমি এতক্ষণ বললাম। সেই জন্য একটু সময় দরকার। এবং আপনি যখনই পারলে জমি কিনেন, বাড়ি করেন না, জমির দাম বাড়বে। আগে জমি 10 বছরের মধ্যে পারলে একটা জমি কিনে ফেলেন, তারপর 5 বছর পরে দেখবেন জমির দামটা দ্বিগুণ হয়ে গেছে, অর্ধেক বিক্রি করেও কিন্তু আপনি বাড়ি করে ফেলতে পারবেন। সো এইভাবে পরিকল্পনাটা করেন, ঠিক আছে? আমরা চাই আমাদের প্রবাসীরা বাংলাদেশের অক্সিজেন, তারা এই হাড় ভাঙা পরিশ্রম করে, এত আত্মত্যাগ করে দেশের জন্য, পরিবারের জন্য যে টাকাটা অর্জন করছে সেটার সর্বোচ্চ ব্যবহার যাতে তিনি করতে পারেন। আর একটা ফাইনাল অ্যাডভাইস, কাউকে কারো হাতে টাকা তুলে দিবেন না, না মানে না, ধার হিসাবেও না, ব্যবসা করার জন্য কারো হাতে টাকা তুলবেন না। আপনার টাকা আপনার কাছে রাখেন। জমি কিনলে আপনার নামে কিনেন, কারো নামে কিনেন না। দোকান কিনলে আপনার নামে কিনেন, কারো নামে কিনেন না। ব্যবসা করলে আপনার নামে করেন, অন্য কারো নামে করেন না। দরকার হলে পরিবারের লোকজনকে এনগেজ করেন সেখানে কাজ করার জন্য, কিন্তু নাম থাকতে হবে আপনার। এই ভুলটা যেন না করেন। অনেক ধন্যবাদ।